সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের বিষয় হচ্ছে সক্রিয় শিক্ষণ পদ্ধতি ও কৌশল। আজকের এই সেশনটি আমি তারেক মোহাম্মদ জায়েদ পরিচালনা করছি। শুরুতেই আমরা দেখে নেই, কয়েক মিনিটে, বেশি সময় নিব না, বিগত ক্লাসের একটি সামারি। আমরা কি কি শিখেছিলাম বা কি কি আমরা জেনেছি বিগত ক্লাসে, সেটা আমরা একটু দেখে নিই সংক্ষেপে। বিষয় পরিচিতি এবং এর লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা জেনেছিলাম। আমরা একটা পিডিএফ ওপেন করেছিলাম, সেটা ছিল জাতীয় শিক্ষানীতি এবং জাতীয় শিক্ষানীতিটা আমরা দেখেছিলাম। আচ্ছা, তো চলুন আমরা জাতীয় শিক্ষানীতির যেই ডকুমেন্টটি আমরা দেখেছি সেটা হচ্ছে এরকম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে, সরি, এটি হচ্ছে সংক্ষিপ্তটা, অর্থাৎ এখানে মাত্র দুইটি ইউনিট আছে, মানে দুটি অংশ আছে, অধ্যায় আছে। আমরা জাতীয় শিক্ষানীতিতে 28টি অধ্যায় দেখেছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে, জাতীয় শিক্ষানীতির 28টি অধ্যায় আমরা যদি সূচিপত্র দেখি, এই যে এখানে সূচিপত্র, অধ্যায় 1 থেকে নিয়ে শুরু করে, আমরা যদি একটু স্ক্রিন আর একটু বড় করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন একদম অধ্যায় 28 পর্যন্ত আছে। আমরা আমাদের স্লাইডে বা বইয়ে ঠিক এটাই জেনেছিলাম যে 28টি অধ্যায় আছে। আচ্ছা, তার মধ্যে 28টি অধ্যায়ের মধ্যে মাধ্যমিক শিক্ষা, সেটি হচ্ছে অধ্যায় 4। মাধ্যমিক শিক্ষা হচ্ছে অধ্যায় 4। এবং শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষক প্রশিক্ষণ কোথায়? শিক্ষক প্রশিক্ষণ হচ্ছে অধ্যায় 25। অধ্যায় 25 অধ্যায় 24, শিক্ষক প্রশিক্ষণ। তাহলে শিক্ষক প্রশিক্ষণ, তারপরে হচ্ছে পরীক্ষা মূল্যায়ন, এগুলো হচ্ছে আমাদের জানার বিষয় শিক্ষানীতি থেকে। পুরোটাই আমরা পড়বো, তবে আমাদের এই কোর্সে এই সাবজেক্টের অংশ হিসেবে আমরা এটা দেখবো। এই জন্য আমরা কি করেছি, এই বিশেষ করে দুটি অধ্যায় আমরা এখান থেকে কেটে আপনাদের জন্য সরবরাহ করেছি। এখানে মাত্র 6 পৃষ্ঠা রয়েছে, 6 পৃষ্ঠা বা তার থেকেও কম, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষার মধ্যে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য এবং কৌশল, এই দুইটাই হচ্ছে আমাদের আপাতত জানবার বিষয়। আমরা দেখেছিলাম যে মাধ্যমিক শিক্ষার বেশ ভালো ভালো কিছু লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। সেই লক্ষ্য উদ্দেশ্যগুলো আমরা আলোচনার পরে আপনারা বলেছিলেন যে লক্ষ্য উদ্দেশ্য অর্জন করা খুবই কঠিন। তাহলে আমাদের সুনির্দিষ্ট কৌশল প্রয়োজন, যে কৌশল দিয়ে আমরা এই লক্ষ্য উদ্দেশ্য অর্জন করব। সেই কৌশলগুলো ছিল শিক্ষার মাধ্যম কি হবে, শিক্ষাক্রম, পাঠ্যসূচি, পাঠ্যপুস্তক, তারপরে অবকাঠামো এবং শিক্ষক ও স্টাফ, সুবিধা বঞ্চিত শিক্ষার্থী বা অনগ্রসর অঞ্চল হলে আমরা কি কি করতে পারি, প্রযুক্তি দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা কি করতে পারি, শিক্ষক শিক্ষার্থীর অনুপাত, শিক্ষক নিয়োগ আমরা কিভাবে করব, শিক্ষক প্রশিক্ষণ আমরা কি করব, কিভাবে দিব, শিক্ষার্থী মূল্যায়ন কিভাবে করলে লক্ষ্য উদ্দেশ্য অর্জিত হবে। এরকম বিভিন্ন রকম আলোচনা আছে। এরপরে ছিল শিক্ষক প্রশিক্ষণ। আহ, শিক্ষক প্রশিক্ষণেরও এরকম লক্ষ্য উদ্দেশ্য এবং কিছু কৌশল বর্ণনা করা হয়েছে। আচ্ছা, তো চলুন আমরা আবার স্লাইডে একটু যাই। আমরা এরপরে দেখেছিলাম শিক্ষানীতি কি। আমরা বলেছিলাম যে শিক্ষানীতি হচ্ছে জাতীয় শিক্ষা ব্যবস্থার দর্পণ, অর্থাৎ শিক্ষানীতির মাধ্যমেই অ্যাকচুয়ালি পুরো শিক্ষা ব্যবস্থাটা কি হবে সেটা সেখানে লেখা থাকে। আচ্ছা, শিক্ষানীতির আগে, মানে শিক্ষানীতির সাংবিধানিক কোনো ইয়ে আছে কিনা। হ্যাঁ, শিক্ষানীতি অ্যাকচুয়ালি সংবিধানের যে 17 নম্বর ধারায় শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনা দেয়া আছে, যে ধারা আছে, ওটা পরিপূর্ণ করার জন্যই শিক্ষানীতি। আবার শিক্ষানীতিতে যা বলা থাকে সেটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্যই কারিকুলাম। শিক্ষানীতির বিষয়বস্তুর মধ্যে আমরা দেখেছিলাম 28টি অধ্যায় আছে। আমরা সরাসরি শিক্ষানীতি ওপেন করেও আমরা সেটা পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে চতুর্থ অধ্যায়ে যে মাধ্যমিক শিক্ষা বলা হয়েছে, সেই মাধ্যমিক শিক্ষা হচ্ছে শিক্ষার মেরুদণ্ড হিসেবে অভিহিত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা যদি পায়ের ন্যায় হয়ে থাকে তাহলে মাথার সাথে তুলনা করা, মাথা হচ্ছে উচ্চশিক্ষা, তাহলে পা ও মাথার সাথে যা সংযোগ করে তাই হচ্ছে মাধ্যমিক শিক্ষা। আচ্ছা, মাধ্যমিক শিক্ষার বাস্তবায়ন কৌশল, তারপরে হচ্ছে আচ্ছা, জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এগুলো দেখে আপনাদের মনে হচ্ছে যে আমরা কোথায় ছিলাম। তো চলুন আমরা সামনে আগাই। আজকে আমরা কি করব মূলত? আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে, আশা করি আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা যেটা করতে পারি আজকে সেটা হচ্ছে,
দেখুন এই যে মডিউলটা, এই মডিউলের মধ্যে এই 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 প্রথম ইউনিটটা এমন একটা জিনিস, এই প্রথম ইউনিটটা আপনাদের আমাদের একটু পড়তে হবে পুরোটা। এখানে শিক্ষক প্রশিক্ষণ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, মূল্যায়ন সম্পর্কে তথ্য আছে, কারিকুলাম সম্পর্কে তথ্য আছে। তাহলে এখানে আমরা দেখতে পাবো আজকে যে শিক্ষাক্রম সম্পর্কে আলোচনা আছে। শিক্ষাক্রম কবে রচিত হয়েছে? আমরা বলেছিলাম যে শিক্ষা নীতির পরে শিক্ষাক্রম রচিত হয়েছে। তাহলে শিক্ষানীতি 2010 ছিল, আর শিক্ষাক্রম হচ্ছে 2012। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষানীতি 2010, আর অন্যদিকে শিক্ষাক্রম হচ্ছে 2012। শিক্ষাক্রমের মধ্যে কি বলা থাকে? শিক্ষাক্রমের মধ্যে বিষয় দেওয়া থাকে, অর্থাৎ মাধ্যমিক স্তরের মাধ্যমিক স্তরের বিষয় বিন্যাস, কি কি বিষয় থাকবে এই বিষয়ে কিন্তু আলোচনা এই শিক্ষাক্রমের মধ্যে বলা আছে। শিক্ষাদান পদ্ধতি কিরকম হবে, মূল্যায়ন কিভাবে হবে, কর্মঘণ্টা এগুলো কত সময় থাকবে, এই বিষয়গুলো শিক্ষাক্রমের মধ্যে বলা আছে। তাহলে শিক্ষাক্রমের কাজ কি? শিক্ষাক্রমের কাজ হচ্ছে বাস্তবায়ন কৌশল। শিক্ষানীতিতে অনেকটা তাত্ত্বিক হলেও শিক্ষাক্রম কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড, এবং এখানে হচ্ছে বাস্তবায়ন কৌশলগুলো সেখানে বলা থাকে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মডিউলটি ওপেন করেছি এবং দেখতে পাচ্ছি জাতীয় শিক্ষাক্রম 2012 পর্যালোচনা। আচ্ছা, প্রথমে কখনো একটি প্রশ্ন থাকে যে কারিকুলাম শব্দের অর্থ কি? কারিকুলাম শব্দের অর্থ কি? তাহলে আমরা প্রথম প্যারাগ্রাফটি পড়ে নিই। শিক্ষাক্রম শিক্ষা ব্যবস্থার সামগ্রিক রূপরেখা। শিক্ষা ব্যবস্থার সামগ্রিক রূপরেখা, আচ্ছা বুঝলাম। কারিকুলাম শব্দটি ল্যাটিন শব্দ কুরির থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ কোর্স অফ স্টাডি। কারো কারো মতে কারিকুলাম শব্দের উৎপত্তি ঘটেছে ল্যাটিন শব্দ কিউরার থেকে। এর অর্থ ঘোড়া দৌড়ের পথ। একজন শিক্ষার্থী কি পড়বে, কি পড়াবে, কে পড়াবে, কোথায় পড়বে, কিভাবে পড়বে, শিক্ষণ সামগ্রী কিরূপ হবে, কি ধরনের শিক্ষা উপকরণ ব্যবহার করতে হবে ইত্যাদি নির্দেশনার সমষ্টিকে শিক্ষাক্রম বলা হয় বা শিক্ষাক্রম প্রণীত হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষাক্রমের মধ্যে কি কি থাকে? শিক্ষার্থী কি পড়বে, কে পড়াবে, কোথায় পড়বে, কিভাবে পড়বে, শিক্ষা সামগ্রী কি হবে। তাহলে এগুলো নিয়ে হচ্ছে শিক্ষাক্রম বা কারিকুলাম। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষাক্রম খুবই কম্প্রিহেন্সিভ এবং এর মধ্যে কোনো কিছু বাদ নাই। কোন বয়সী শিক্ষার্থীদেরকে কি পড়ানো হবে, কিভাবে পড়ানো হবে, শিক্ষণ সামগ্রী কেমন হবে, কি ধরনের শিক্ষা উপকরণ ব্যবহার হবে, তা সবই এখানে বলা থাকে। আচ্ছা, তাহলে আমরা শিক্ষাক্রমের 2012 এর, তাহলে 2012 দেখলাম কি শিক্ষাক্রমের সংজ্ঞাটা আমরা দেখলাম। হ্যাঁ, এটা আমাদের এই মডিউলের অষ্টম পৃষ্ঠা 8-এর প্রথম প্যারা। কাজে এটা আপনারা একটু দেখবেন, এখানে কারিকুলামের শিক্ষাক্রমের সংজ্ঞা দেয়া আছে। আচ্ছা, এখন সংজ্ঞা তো জানলাম, এই সংজ্ঞা দিয়ে কিছু যায় আসে না যতক্ষণ পর্যন্ত আমরা বৈশিষ্ট্য মণ্ডিত না করব আমাদের এই 2012 শিক্ষাক্রমকে, যতক্ষণ পর্যন্ত আমরা এবার এই বৈশিষ্ট্যটা না দিব ততক্ষণ পর্যন্ত আমাদের দেশের কারিকুলামটা ঠিক হবে না। সংজ্ঞা যাই বলা থাকুক, আমরা কি আমাদের সংজ্ঞা অনুযায়ী আমাদের কারিকুলামটা তৈরি করছি কিনা। এই জন্য এক এক দেশের কারিকুলাম এক এক রকম হয়ে থাকে, সব দেশের সব কারিকুলাম হয় না। কারণ কি? কারণ হচ্ছে আপনার কারিকুলাম সব দেশের একরকম হয় না। কারণ হচ্ছে এটা সরকারের চিন্তা, শিক্ষানীতি ভিন্ন ভিন্ন হয়। আমাদের বুঝতে হবে যেহেতু শিক্ষানীতি এক এক দেশে এক এক রকম। আমরা এডুকেশন পলিসি অফ সৌদি আরব, এডুকেশন পলিসি অফ ইন্ডিয়া, এডুকেশন পলিসি অফ সিঙ্গাপুর, আমি যে কোনো দেশের নাম দিয়ে যদি সার্চ করি তাহলে ওই দেশের এডুকেশন পলিসি আমি পেয়ে যাব। চাইলে আপনারাও আপনাদের অবসর সময়ে শিক্ষা নীতি নিয়ে আপনারা নিজেরা পর্যালোচনা করতে পারেন। আচ্ছা, নেক্সট কি? প্রত্যেকটি দেশই আবার কারিকুলাম তৈরি করে। আচ্ছা, যেমন দেখা গিয়েছে যে কোনো কোনো দেশে 3 রকম কারিকুলাম থাকে, 3 ধরনের কারিকুলাম থাকে। 3 ধরনের কারিকুলাম কেন থাকে, শিক্ষাক্রম কেন থাকে? ধরেন একটি জাতীয় থাকে,
আরেকটি হচ্ছে আঞ্চলিক। সরি, জাতীয়, আঞ্চলিক এবং হচ্ছে একেবারেই স্কুল ভিত্তিক। তার মানে কি, ধরুন কোনো একটি দেশ জাতীয়, সারা দেশের জন্য একটি কারিকুলাম প্রণয়ন করেছে। এরপরে কোনো একটি অঞ্চল বা কোনো একটি গোত্র অথবা কোনো একটি গোষ্ঠী বা কোনো একটি কালচারাল আইডেন্টিটি সম্পন্ন কোনো ক্ষুদ্র গোষ্ঠী, তারা আবার তাদের মতো করে আরেকটি আঞ্চলিক কারিকুলাম প্রণয়ন করলো, মানে উইদাউট ভায়োলেটিং দ্য ন্যাশনাল কারিকুলাম। জাতীয় কারিকুলামকে আপনি ভায়োলেট না করে, ভঙ্গ না করে, আঞ্চলিক কোন কর্তৃপক্ষ সেটা আবার করলো। অঙ্গরাজ্য অনেক সময় করতে পারে, কেন্দ্রীয় সরকার কোনো কিছু দেওয়ার পরে আঞ্চলিকভাবে কোনো সরকার করতে পারে, বা কোনো অঞ্চল বিশেষে কেউ করতে পারে। সবশেষে এই দুটোকে আবার পাশ কাটিয়ে না, মানে এই দুটাকে সাথে নিয়ে আবার কোনো স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান চাইলে আবার প্যারালাল আরেকটি ছোট পরিসরে কারিকুলাম তৈরি করতে পারে। তাহলে কি হয়, যে অনেক সময় স্কুল স্বাতন্ত্র্য বজায় রেখে, অর্থাৎ ওই স্কুলের মিশন এবং ভিশন বজায় রেখে আবার নতুনভাবে কারিকুলাম তৈরি করতে পারে। শর্ত থাকে যে ওইটা জাতীয়টা ঠিক থাকবে। কোন কোন দেশে এরকম আছে, তাই আমি বললাম। বাংলাদেশে এটা করা না করার বিষয়ে কি নির্দেশনা আছে সেটা হচ্ছে অন্য বিষয়, আমি সেটা বলছি না। আমি বলছি যে কোন কোন দেশে এরকম আছে, যেমন চীনে। চীন এত বড় দেশ যে এক একটি অঞ্চলের সাথে আর একটি অঞ্চলের অনেক ব্যবধান আছে। আচ্ছা, যাই হোক, এখন আমাদের দেশের কারিকুলামটার বৈশিষ্ট্য কি? আমাদের দেশের কারিকুলামের বৈশিষ্ট্য হচ্ছে যে এটি পুরো দেশের জন্য সমভাবে যেন প্রযোজ্য হয়। এই জন্য আপনি এটা পড়লে দেখবেন যে বৈশিষ্ট্য এমন কিছু নাই যেটা বাদ পড়ে গেছে, সব আছে এখানে। হ্যাঁ, এই জন্য এই কারিকুলামের বৈশিষ্ট্য হচ্ছে অনেকগুলো বৈশিষ্ট্য। হ্যাঁ, আমাদের দেশের জাতীয় শিক্ষাক্রমের বা জাতীয় শিক্ষাক্রমের বৈশিষ্ট্য এত বেশি কেন? দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, প্রায় 20-এর মতো বৈশিষ্ট্য। 20টি যদি বৈশিষ্ট্য হয় তাহলে বাকি থাকে না কোনো কিছু। যেমন ধরুন, প্রথমে সাধারণ মাদ্রাসা ও ইংরেজি শিক্ষাধারা সকল ধারার শিক্ষার জন্য অষ্টম শ্রেণী পর্যন্ত একমুখী অভিন্ন শিক্ষাক্রম প্রণয়ন। তাহলে এটা একটা জাতীয় দাবি বা জাতীয় চাহিদার আলোকে অষ্টম শ্রেণী পর্যন্ত একমুখী অভিন্ন শিক্ষাক্রম প্রণয়ন করা হবে। অর্থাৎ সে মাদ্রাসায় পড়ুক, কারিগরিতে পড়ুক, বা যেখানেই পড়ুক, অষ্টম শ্রেণী পর্যন্ত সেম হবে, সব মানুষের জন্য একরকম হবে, সকল শিক্ষার্থীর জন্য একরকম হবে। আচ্ছা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, কর্মজীবনমুখী শিক্ষা, ক্যারিয়ার এডুকেশন সংযোজনের পাশাপাশি প্রচলিত সামাজিক বিজ্ঞান বিষয়ের পরিবর্তে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় সংযোজন। এবং এটা কিন্তু সংযোজিত হয়েছে ইতিমধ্যে। সামাজিক বিজ্ঞান বিষয়ের পরিবর্তে বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয় সংযোজন করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখন পড়ানো হয়, কর্মজীবনমুখী শিক্ষা, ক্যারিয়ার এডুকেশন পড়ানো হয়। আপনাদের প্রতিষ্ঠানে পড়াচ্ছে কিনা একটু জানাবেন। আচ্ছা, তৃতীয়ত, জলবায়ু পরিবর্তন, প্রজনন, স্বাস্থ্য, তথ্য অধিকার, অটিজম ইত্যাদি বিষয়বস্তু সংযোজন। এখানে কিন্তু নতুন বিষয়ের কথা বলা হয়নি, বরং বলেছে এই বিষয়বস্তু সংযোজন করা হবে। তাহলে আপনারা দেখবেন যে, ধরুন ইংলিশ ফর টুডে, এই বইয়ের মধ্যে আপনি পাবেন অটিজম সম্পর্কে আপনি পেয়ে যেতে পারেন, বা জলবায়ু পরিবর্তন সম্পর্কে আপনি কোনো একটা বাংলা সাহিত্য, বাংলা বইয়ের মধ্যে আপনি হয়তো বা জলবায়ু পরিবর্তন সম্পর্কে একটা গল্প পেয়ে যেতে পারেন। কেন পাবেন? কারণ শিক্ষাক্রমে বলা হয়েছে যে এই বিষয়বস্তু সংযোজন হবে। আচ্ছা, ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে ঐচ্ছিক বিষয় হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয় সংযোজন। বিষয় সংযোজন, আচ্ছা। তাহলে ঐচ্ছিক বিষয় হিসাবে কোনো ক্ষুদ্র জাতিগোষ্ঠী যদি এটা অংশগ্রহণ করতে চায় তা পারবে, অর্থাৎ ঐচ্ছিক বিষয় সংযুক্ত হবে। হ্যাঁ, তাহলে আপনাদের স্কুলে এগুলো আছে কি না সেটা আপনারা বলতে পারেন যে না, আমাদের স্কুলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয় বিষয় সংযোজনে, কিন্তু বিষয়বস্তু না। আপনি খেয়াল করবেন উপরের বুলেট পয়েন্টে বিষয়বস্তু বলা হয়েছে, এখানে বিষয়বস্তু আমি যে হাইলাইট করছি, আর এখানে বলা হচ্ছে কি বিষয়, মানে এটা আলাদা বিষয় সংযোজন করা হয়েছে বাংলা ইংরেজির মতো। আচ্ছা, যুগের চাহিদা অনুসারে, যুগের চাহিদা অনুসারে, আচ্ছা কেউ একজন পড়েন তো এই বুলেট পয়েন্টটি। জি স্যার। জি, প্লিজ পড়ুন। যুগের চাহিদা অনুসারে সকল স্তরের প্রচলিত বিষয়াদির বিষয়বস্তু আধুনিকায়ন এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে ঐচ্ছিক বিষয় হিসেবে হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ, পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি নতুন বিষয়াদি সংযোজন। আচ্ছা, জি, ধন্যবাদ, থ্যাংক ইউ। তাহলে এখানে যুগের চাহিদা অনুসারে সকল স্তর বলতে কি বুঝাচ্ছি আমরা? আচ্ছা, কি কি স্তর আছে? প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ শিক্ষা আছে। প্রচলিত বিষয়াদির বিষয়বস্তু আধুনিকায়ন এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে ঐচ্ছিক বিষয় হিসেবে হিউম্যান রাইটস, জেন্ডার স্টাডিজ, রেগুলেশন। আচ্ছা, এখন আপনি হয়তো বলবেন যে না, আমাদের তো এই বিষয়টা নাই। তাহলে এই যে 2012-র যে জাতীয় শিক্ষাক্রম, তার মানে এটি এখনো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা শেষ হয়নি, তাই না? কারণ শেষ হয়নি কেন? কারণ এটা আংশিক হয়তোবা কোথাও কোথাও বাস্তবায়ন হয়েছে, কোথাও কোথাও কোনো কোনো স্তরে বাস্তবায়ন হয়েছে বা হয় নাই। এটি হচ্ছে এই কারিকুলামে যতই থাকুক, মানে এটা চলমান প্রক্রিয়া, মানে ইন প্রোগ্রেস। অর্থাৎ 2012 সালে প্রণীত হয়েছে, সেটি সরকার সময়ে সময়ে এটা রিভিউ করবে এবং সেটা বাস্তবায়ন করবে। সরকার মিটিং করবে, তাগিদ দিবে, কমিটি করবে এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে দায়িত্ব প্রদান করা হবে। এটি চলমান প্রক্রিয়া, এবং এই যে সময়ের পরিবর্তনের সাথে সাথে কারিকুলামের মধ্যেও পরিবর্তন আসে, এবং হচ্ছে বিভিন্ন দফায় দফায় আপনার এগুলো সংযুক্ত হতেই থাকে। এটা একটা চলমান কাজ। আচ্ছা, এখানে যুগের চাহিদা অনুসারে এই কথাটার তাৎপর্যপূর্ণ, অর্থাৎ এই যুগের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী এই বিষয়গুলো সংযুক্ত হবে। হ্যাঁ, তাহলে চাহিদা যদি আরো আরো যদি জটিল থেকে জটিলতর হয় এবং চাহিদা যদি আরো বৃদ্ধি হয়, বিভিন্ন ধাপ যদি অগ্রসর হয়, তাহলে এগুলো হয়তো বা আরো কমপ্লেক্স হবে এবং আরো অনেক কিছু যুক্ত হবে। যাই হোক, ধর্মশিক্ষা সহ, পরের বুলেট পয়েন্টে দেখতে পাচ্ছি, ধর্মশিক্ষা সহ সকল বিষয়ে নৈতিক শিক্ষার উপর গুরুত্ব প্রদান। আচ্ছা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা, সাম্প্রদায়িক চেতনা বিকাশের মাধ্যমে দেশাত্মবোধক ও জাতীয় ঐক্য বিকাশের উপর গুরুত্ব প্রদান। আচ্ছা, ভালো, এটা হলো জাতীয় জাতীয় আপনার ইস্যু, জাতীয় ইস্যু বা জাতীয় ইতিহাস, ঐতিহ্য, এগুলোকে গল্প, কবিতা, তারপরে আলোচনা, বিভিন্ন অধ্যায়ে এগুলোর মধ্যে দিয়ে দিতে হবে, মানে আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে অন্তর্ভুক্ত হবে, তাই বোঝা যাচ্ছে। সর্বশেষ অষ্টম পৃষ্ঠার সর্বশেষ বুলেট পয়েন্টটি হচ্ছে বিজ্ঞান মনস্ক, যুক্তিবাদী, কর্মমুখী, দক্ষ। এখানে চারটি শব্দ আছে: বিজ্ঞান মনস্ক, আবার যুক্তিবাদী, আবার কর্মমুখী এবং দক্ষ জনশক্তি সৃষ্টির উপরে গুরুত্ব আরোপ করতে হবে। তাহলে অশিক্ষিত জনশক্তির কথা এখানে বলা হয়নি, বরং বলা হয়েছে বিজ্ঞান মনস্ক, দক্ষ জনশক্তি। মানে চারটি বৈশিষ্ট্য কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে যেন থাকে। আচ্ছা, মাতৃভাষা বাংলা, আন্তর্জাতিক ভাষা ইংরেজি শিক্ষায় বিষয়বস্তু মুখস্থ করার পরিবর্তে ব্যবহারিক চারটি দক্ষতা, শোনা, বলা, পড়া, লেখা শ্রেণীকক্ষে অনুশীলনের মাধ্যমে শেখার সুযোগ সৃষ্টি এবং অর্জিত দক্ষতা মূল্যায়নের পদ্ধতি প্রবর্তন। এটা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, তবে আপনারা যদি বলেন যে আপনাদের স্কুলে বা প্রতিষ্ঠানে শোনা, বলা, চারটি দক্ষতা, 4 স্কিলস, শোনা, বলা, পড়া এবং লেখা সমান তালে আপনারা দিতে পারছেন কিনা? কেউ একজন মাইক্রোফোন অন করে একটু মন্তব্য করেন তো দেখি। আমরা কি ইংরেজি শোনাতে পারি কিনা ক্লাসে? বলাতে পারি, তবে শোনাতে পারি কিনা? স্যার, এটা সব সময় সম্ভব হয় না। এক এক সময় কোনো সময় বাচ্চাদের শোনানো যায়, কোনো সময় শোনানো যায় না। খুবই আস্তে শুনতে পাচ্ছি কেন আমি? আপনারা সবাই কি? স্যার বলছি, এটা সব সময় সম্ভব হয় না। কখনো হচ্ছে যে বাচ্চারা শুনে, কিন্তু কখনো হচ্ছে যে বাচ্চাদের শোনানো যায় না, ওদেরকে বলেও শোনানো যায় না। ও, আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ, বুঝতে পেরেছি। জি স্যার, আমি শোনান, কথা বলবো। শোনানো যায় না কেন? এখানে কি কোনো ডিভাইস নাই? মানে শোনানোর মতো যন্ত্রপাতি লাগবে তো। আচ্ছা, অর্থাৎ ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে অনেক সময় শোনানোর জন্য যে ডিভাইস লাগবে বা লিসেনিং যে ডিভাইস লাগবে, সেটা অনেক সময় থাকে না। আচ্ছা, সবচেয়ে বড় কথা হলো আমি ক্লাসের মধ্যে শোনালাম কিন্তু পরীক্ষার মধ্যে শোনানোর ব্যবস্থা করলাম না। অর্থাৎ লিসেনিং এর মাধ্যমে লিসেনিং স্কিল বৃদ্ধি করার আমি কোনো রাখলাম না, নম্বর বন্টনের মধ্যে লিসেনিংটা রাখলাম না, তাহলে কিন্তু এটা হলো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় শিক্ষাক্রমের মধ্যে এই বিষয়ে ভাষা শিক্ষার ব্যাপারে যথেষ্ট তাগিদ দেওয়া সত্ত্বেও পরীক্ষা পদ্ধতিতে এর কোনো প্রভাব মানে কম কম পড়েছে। লেখা, পড়া, বলা, বলার স্পিকিংও তো নাই আমাদের ইংলিশ টেস্টের মধ্যে, তো আমরা স্পিকিং রাখি নাই। তাহলে স্পিকিং ব্যতীত আমরা মূল্যায়ন করছি শিক্ষার্থীদেরকে, ফলে কিন্তু হচ্ছে দেখা যায় যে অনেক বছর ইংরেজি পড়ার পরেও
ইংরেজিতে কথা বলতে পারে না, শুনলে বুঝতে পারে না। এটা কারিকুলাম ঠিকই আছে, হয়তো বা এটা প্রয়োগটা হচ্ছে না। আচ্ছা, শিক্ষণ কৌশল, আচ্ছা পরের বুলেটে আসলাম, শিক্ষণ কৌশল কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদেরকে সৃজনশীল করা, অর্থাৎ বিশ্লেষণমূলক চিন্তা উদ্দীপক ও সৃজনশীল প্রশ্নোত্তর ও কাজ অনুশীলনের মাধ্যমে সৃজনশীল ও উদ্ভাবনী ক্ষমতার বিকাশের সুযোগ প্রদান। এটাকে সহজ ভাষায় কে বলতে পারবেন? এটা অনেক জটিল ভাবে বলা হয়েছে, অনেক লম্বা বাক্য, সহজে কে বলতে পারবেন? শব্দের কাঠিন্যতা থেকে। জি, বিকাশের সুযোগ প্রদান। আচ্ছা, আশা করি আপনারা কয়েকবার পড়ে ফেলছেন এটা। আচ্ছা, প্রথমে বলা হয়েছে যে শিক্ষার্থীদেরকে সৃজনশীল করতে হবে। হ্যাঁ, আমি সবসময় বলি যে সৃজনশীল প্রশ্ন করার আগে আমাদেরকে সৃজনশীল পদ্ধতিতে পাঠদান করতে হবে। মানে প্রশ্নপত্রে সৃজনশীল প্রশ্ন করে প্রশ্নের বাহাদুরি করার পাশাপাশি আমাদেরকে পড়াতে হবে সৃজনশীল পদ্ধতিতে, সৃজনশীল পদ্ধতিতে পড়াতে হবে। এবং ঠিক এটাই এখানে বলা হয়েছে, সৃজনশীল পদ্ধতিতে পড়াতে হলে কি করতে হবে? বিশ্লেষণমূলক চিন্তা উদ্দীপক এবং সৃজনশীল প্রশ্নোত্তর ও কাজ অনুশীলন থাকতে হবে। এখন আমরা যদি এইখানে এটা আমরা বিশ্লেষণ করলে সারাদিন চলে যাবে যদি আমরা এটা বিশ্লেষণ করতে থাকি। আচ্ছা, হ্যাঁ, যেমন আমি এই কথা, এই কাজটিকে একটা কাজ করি, এটাকে এই কপি করে আমি এখানে নিয়ে আসি, নিয়ে এসে আপনাদেরকে আমি দেখাই আমাদের সমস্যাটা কোথায় হচ্ছে। আচ্ছা, এইখানে শিক্ষাদান পদ্ধতির আন্ডারে আমি এটা রাখলাম, এই বাক্যটি রেখে আপনাদেরকে আমি বলছি, দেখেন। অনেক কঠিন কঠিন লিখছে না? জি জি। আচ্ছা, তাহলে আমরা যদি ক্লাসে নিছক লেকচার পদ্ধতিতে পড়াই, হ্যাঁ, যদি লেকচার পদ্ধতিতে পড়াই তাহলে কি হবে? ক্লাসে শিক্ষার্থীরা ঝিমিয়ে পড়বে। যদি শিক্ষার্থীরা ঝিমিয়ে পড়ে তাহলে তাদের চিন্তা উদ্দীপ্ত হবে না। চিন্তা উদ্দীপ্ত না হলে ওইটা সৃজনশীল প্রশ্ন আমরা করতে পারি না। তাদেরকে পড়ালাম একভাবে আর সৃজনশীল প্রশ্ন করলাম, তা হবে না। এই জন্য আমরা যদি তাদেরকে বিশ্লেষণমূলক পড়াই, যদি বিশ্লেষণমূলক পাঠদান করতে চাই, তাহলে আমাদেরকে কি কি করতে হবে? শিক্ষার্থী কেন্দ্রিক, আমি একটি পরিভাষা ব্যবহার করছি, শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান পদ্ধতি অবলম্বন করতে হবে। যদি আমরা বিশ্লেষণমূলক পাঠদান করতে চাই তাহলে শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান অবলম্বন করতে হবে। তাহলে এখন আমি যদি প্রশ্ন করি, আমি যদি, আচ্ছা একটু কাইন্ডলি প্লিজ প্লিজ মাইক্রোফোনটা একটু অন করেন প্লিজ। আচ্ছা, আমি মিট করে দিলাম। আচ্ছা, যদি আমরা যদি আমরা শিক্ষার্থীদেরকে চাঙ্গা রাখতে চাই, শ্রেণীকক্ষে এঙ্গেজ রাখতে চাই, ব্যস্ত রাখতে চাই, তাহলে আমাদেরকে শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান পদ্ধতি প্রয়োগ করতে হবে। এবং ওটাই হচ্ছে শিক্ষাক্রমের দাবি বা শিক্ষাক্রমের চাহিদা, হচ্ছে ওটাই যে আমরা শিক্ষাক্রমে আমাদেরকে এটাই বলছে যে শিক্ষার্থীরা যেন বিশ্লেষণমূলকের ইংরেজিতে আমরা বিশ্লেষণমূলক আমরা কে কে বুঝতে জানি না, অর্থাৎ শিক্ষার্থীরা শুধু মানে হচ্ছে কি বলে ওটাকে, জাস্ট মুখস্থ করবে তা না, বরং তারা মুখস্থ করে সেই বিদ্যাটাকে তারা প্রসেস করতে পারবে। আমি আপনাদেরকে এই প্রসঙ্গে চারটা কথা বলি, চারটা শব্দ আছে। আচ্ছা, একটা হচ্ছে ফ্যাকচুয়াল নলেজ, ইংরেজিতে লিখি তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো। ফ্যাকচুয়াল নলেজ বানান হয়েছে কিনা, LEDGE, ফ্যাকচুয়াল নলেজ। তারপরের ধাপটা কি, অর্থাৎ ফ্যাকচুয়াল নলেজের পরের ধাপটা কি? যদি আমি নিচ থেকে উপরের দিকে উঠি, এর উপরে হচ্ছে কনসেপচুয়াল নলেজ। কনসেপচুয়াল নলেজের উপরের ধাপটা কি, অর্থাৎ আরেকটু আপার ক্লাসের নলেজটা কি, ওটার নাম হচ্ছে প্রসিডিউরাল নলেজ। এর উপরের ধাপটা কি, অর্থাৎ আরো অ্যাডভান্স লেভেলের নলেজের নাম কি? সেটা হচ্ছে আপনার মেটা কগনিটিভ নলেজ। তাহলে আমরা এখানে চারটা শব্দ শিখলাম। ফ্যাকচুয়াল নলেজ, ধরেন 30 মিনিটের ক্লাসে আমি ফ্যাকচুয়াল নলেজ দিলাম, প্রচুর বকবক করলাম, প্রচুর ক্লাস নিলাম, কিন্তু কি করলাম? ফ্যাকচুয়াল নলেজ দিলাম। আমি কিছু শব্দ শিখালাম,
কিছু শব্দের অর্থ শিখালাম, কিছু জিনিস মুখস্থ করতে বললাম, জায়গার নাম বললাম তাদেরকে, ডেফিনিশন বললাম, এগুলো ফ্যাকচুয়াল নলেজ। কনসেপচুয়াল নলেজ কি? আরেকটু সামান্য একটু মানে মানে আপার ক্লাস, একটু উচ্চ মাত্রার জ্ঞান দিলাম। প্রসিডিউরাল নলেজ, মেটাকগনিটিভ নলেজ। আপনি যেই টপিকই পড়াচ্ছেন, সাপোজ একটি টপিক পড়াচ্ছেন, সেই টপিক চাইলে আপনি হালকা পাতলা ক্লাস নিয়ে বের হয়ে আসতে পারেন, ফ্যাকচুয়াল নলেজ দিয়ে বের হয়ে আসতে পারেন। আবার চাইলে আপনি কনসেপচুয়াল নলেজ দিয়ে আসতে পারেন, আবার চাইলে প্রসিডিউরাল নলেজ দিয়েও আসতে পারেন, আবার চাইলে মেটাকগনিটিভ দিতে পারেন। আচ্ছা, যদি ফ্যাকচুয়াল নলেজ লেভেলের ক্লাস নিতে চাই, তাহলে আমি কি করব? আমি লেকচার পদ্ধতিতে অবলম্বন করবো এবং খালি ক্লাসে বলবো, আমি বলবো তোমরা লেখো, হ্যাঁ তোমরা লেখো, অথবা বলবো তোমরা শুনো, অথবা বলবো তোমরা চুপ করো আমি বলতেছি। হ্যাঁ, ফ্যাকচুয়াল নলেজ দিয়ে আমরা বের হয়ে গেলাম। কনসেপচুয়াল নলেজ, প্রসিডিউরাল নলেজ এসে, প্রসিডিউরাল নলেজ যদি আমরা দিতে চাই তাহলে একটু দলীয় কাজ দিতে হবে, শিক্ষার্থীদেরকে এঙ্গেজ করতে হবে। হ্যাঁ, তাদেরকে বিভিন্ন উপকরণ দেখাতে হবে, একটু আপার লেভেলের কিছু অর্জন করতে হলে আমাকে আর একটু বেশি পরিশ্রম করতে হবে ক্লাসে। মেটাকগনিটিভ, এটা হচ্ছে খুবই উচ্চ মাত্রার ক্লাস। এইটাই, এরকম ক্লাসটাই হচ্ছে সেই বিশ্লেষণমূলক ক্লাস। এখানে চিন্তামূলক জিনিস থাকতে হবে। প্রত্যেকেই প্রচুর সক্রিয় থাকবে এবং সবাই কথা বলবে ক্লাসের মধ্যে, সবাই দলীয় কাজ করবে, সবাই কাজ করবে। এবং এরকম একটি ক্লাস উপহার দিতে হলে টিচারকে আগে থেকে প্রস্তুতি নিয়ে আসতে হবে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, প্রাসঙ্গিক ক্রমে বললাম, চলুন আমরা পরের বুলেটটা দেখি। আমরা কি পড়ছি? যারা পড়া জয়েন করেছেন খেয়াল করেন যে আমরা জাতীয় শিক্ষাক্রম 2012-র বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলছি, এবং এই বৈশিষ্ট্যগুলো জাতীয় শিক্ষাক্রম আছে, জাতীয় শিক্ষাক্রমে এই বৈশিষ্ট্যগুলো আছে। অন্য কথায় জাতীয় শিক্ষাক্রম আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে বলে, অথবা আমরা জাতীয় শিক্ষাক্রমের এই বৈশিষ্ট্যগুলো বাস্তবায়ন করছি। আচ্ছা, যেভাবেই বলি ঘুরে ফিরে একটাই কথা। আচ্ছা, যেসব বিষয়ে ব্যবহারিক কাজ আছে, যেমন বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষিশিক্ষা, চারুকলা, কারুকলা, তাত্ত্বিক, ব্যবহারিক অংশের মধ্যে সমন্বয় সাধন, তাত্ত্বিক ও ব্যবহারিক অংশের মধ্যে সমন্বয় সাধন, শিক্ষাকে জীবন ও বাস্তবমুখী করার প্রয়াস। খুবই তাৎপর্যপূর্ণ একটি বাক্য, খুবই তাৎপর্যপূর্ণ একটি বাক্য। অর্থাৎ তাত্ত্বিক হলেই হবে না, বরং ব্যবহারিক থাকতে হবে। তাত্ত্বিকের ইংরেজি কি? থিওরিটিক্যাল। আর ব্যবহারিক কি? প্র্যাকটিক্যাল। তাহলে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটোই থাকবে। এখন প্র্যাকটিক্যাল কি লিখে লিখে হয়? যেমন অনেক সময় স্টুডেন্ট কোনো কোনো স্কুলে বলে আমাদের এখন প্র্যাকটিক্যাল করতে হবে। কি করতে হবে? লিখতে হবে। আর লেখার মাধ্যমে তো প্র্যাকটিক্যাল হয় না। হ্যাঁ, লেখার মাধ্যমে তো প্র্যাকটিক্যাল হয় না। প্র্যাকটিক্যাল করার জন্য তো আমাকে জিনিসটা ল্যাবরেটরি লাগবে, ওটা দামি জিনিসপত্র লাগবে। হ্যাঁ, এগুলো ছাড়া তো প্র্যাকটিক্যাল হয় না। আচ্ছা, কাজে এগুলো আমরা হচ্ছে বাস্তবায়ন করব, নিজে তৈরি করব, অথবা প্রতিষ্ঠানকে বলবো সেগুলো সরবরাহ করার জন্য। হাতে কলমে আমাদেরকে প্র্যাকটিক্যাল কাজ করতে হবে, যেন এই যে যে সকল বিষয়ে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক কাজ থাকা উচিত বা আছে, সেগুলো যেন আমরা বাস্তবায়ন করি। পরেরটাতে, শ্রেণী কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি। আচ্ছা, বলেন তো আপনাদের মধ্যে কোন কোন ইয়ে আছে? হ্যাঁ, স্কুলের নাম বলার দরকার নাই, আপনি এমনি বলেন যে আপনি অনুরোধ করেছেন আপনার বিদ্যালয়ে, স্কুলে, কলেজে বা মাদ্রাসায় আপনি অনুরোধ করেছেন যে প্রযুক্তির ব্যবহার আমরা করতে চাই, ক্লাসরুমে কম্পিউটার লাগবে, প্রজেক্টর লাগবে, অথচ তা কিনে দেওয়া হচ্ছে না। এমনটা আছে কি না কেউ বলবেন যে আমরা বহুবার দাবি জানিয়েছি কমিটির কাছে, হেডমাস্টারের কাছে, প্রিন্সিপালের কাছে বলেছি আমাদেরকে প্রযুক্তি সহায়তা দিন, ক্লাসে আমরা বাচ্চাদেরকে ভালোভাবে পড়াতে চাই। কি আছেন? যদি কেউ না বলে থাকেন, তার মানে আমি ধরে নিচ্ছি যে আপনাদের প্রত্যেকের স্কুলে, প্রত্যেকের ক্লাসরুমে যথেষ্ট পরিমাণ আইসিটি উপকরণ বিদ্যমান। না স্যার, আমার প্রতিষ্ঠানে নাই। আচ্ছা, তাহলে না আজকে, স্যার, আমরা বহুতবার বলার পর এটা আসলে কেনা হয়নি। আচ্ছা 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 আচ্ছা, জি হ্যাঁ, ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। তার মানে হচ্ছে অগ্রাধিকার পায় না হয়তোবা বাজেট। আসলে সবসময় তো মানে বলে যে অভাব অসীম, সম্পদ সসীম। সসীম সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করার নিমিত্তে আমরা কি করি? অগ্রাধিকার সেট করি যে না, আমরা এই মাসে এই কাজ না করে ওই কাজ করব। হ্যাঁ, এই যে বাজেট করে করে কাজ করি, তাহলে দেখা যায় যে এই আইসিটি বা প্রযুক্তি খাতে বাজেট পায় না। আমরা বলি যে বাচ্চারা অমনোযোগী থাকে, থাকবে না কেন? থাকবেই তো। কারণ হচ্ছে একটা বাচ্চা যখন স্মার্টফোন ব্যবহার করে, তখন সে প্রচুর ইনফরমেশন এবং অনেক কিছু দেখতেছে, অনেক ইনফরমেশনের ভিড়ে থাকতেছে, অনেক ইন্টারাকশন হচ্ছে। কিন্তু যখনই ক্লাসে আসে তখন একটা
লেস ইন্টারাকশন, মানে লেস ইন্টারাক্টিভ ক্লাসের মধ্যে সে যখন চলে আসে তখন মানে তার কাছে এটা ভালো লাগে না। তার কাছে এটা যখন ভালো লাগে না তখন সে নিষ্ক্রিয় থাকে, বাড়ির কাজ করতে চায় না, ক্লাসে আসতে চায় না, আসলেও ঝিমায়, অথবা সহপাঠীদের সাথে দুষ্টামি করে। এর একটাই কারণ, সেটা হচ্ছে প্রযুক্তির সাথে পরিচিত শিক্ষার্থীরা প্রযুক্তির ব্যবহার ছাড়াই ক্লাস করছে, এই জন্য তারা অমনোযোগী থাকে। তাহলে আমাদের শিক্ষাক্রম যথেষ্ট উন্নত, শিক্ষাক্রম ঠিকই আছে, ঠিক নাই আমরা শিক্ষকরা যারা প্রযুক্তি ব্যবহার করব ক্লাসের মধ্যে আমরা তারা পারছি না, বিধায় শিক্ষাক্রমটা পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে না, অল্প হচ্ছে। আচ্ছা, এরপরে শিক্ষাকে জীবন ও বাস্তবমুখী করার প্রয়াস এবং দেশীয় প্রেক্ষাপটে উন্নয়নক্ষম জনশক্তি সৃষ্টির উপর গুরুত্ব প্রদান, খুবই চমৎকার একটি বৈশিষ্ট্য। অর্থাৎ জনশক্তি তৈরি করা, কত চমৎকার, জনশক্তি তৈরি করে বাস্তবমুখী করা। অর্থাৎ শুধুমাত্র কেতাবে জ্ঞান বা বইয়ের জ্ঞান থাকবে না, বরং তার বাস্তব উম, কিছু করবে, অর্থাৎ তার উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন হবে। শিক্ষাকে জীবন ও বাস্তবমুখী করার প্রয়াস, অর্থাৎ পরীক্ষার মধ্যে মুখস্থ করে পরীক্ষার মধ্যে লিখেই তারা ক্ষান্ত হবে না, বরং শিক্ষাকে কাজে লাগিয়ে ইয়ে করবে, বা তারা হচ্ছে উদ্ভাবন করবে, ইনোভেশন করবে। আচ্ছা, এখন ইনোভেশন এবং ক্রিয়েশনের মধ্যে একটু পার্থক্য আছে। এখানে কিন্তু আমরা বলছি না যে ক্রিয়েটিভ কাজ করবে, বরং বলতেছি ইনোভেটিভ কাজ করবে। অর্থাৎ যেই উদ্ভাবনকে কমার্শিয়ালাইজ করা যায়, অর্থাৎ বাণিজ্যিকীকরণ করা যায়, ওইরকম বিষয়কে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এই পয়েন্টে। হ্যাঁ, সৃজনশীল এবং হচ্ছে উদ্ভাবন করা, দুইটা একটু পার্থক্য আছে, ইনোভেশন এবং হচ্ছে ক্রিয়েশন। আচ্ছা, যাই হোক, অধ্যায় থেকে কি কি জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি অর্জন করবে বুদ্ধিবৃত্তিক মনোপেশিজ আবগীয় শিক্ষণ ফল হিসাবে প্রতিটি অধ্যায়ের শুরুতে সংযোজন। আচ্ছা, এই যে এই জিনিসটি আমি কপি করলাম এখানে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা দিয়ে আপনাদের অনেক অনেক আলোচনা আছে। হ্যাঁ, অনেক অনেক আলোচনা আছে শুধুমাত্র এই পয়েন্টেই। শিখন ফল, আপনারা যারা আপনারা যারা এর সঙ্গে জড়িত না, স্কুল কলেজ বা বিদ্যালয়ে পাঠদান করছেন না, এখানে কি কেউ আছেন যে আসলে পাঠদান করছেন না? কেউ আছেন এখানে, অর্থাৎ স্কুলের সাথে জড়িত নাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি হ্যাঁ। আমি আছি স্যার, আগে আগে ছিলাম, এখন বেবি ছোট তো এখন নেই। আচ্ছা আচ্ছা, গুড, না আপনি তাহলে আগে ছিলেন যেহেতু জানেন। আচ্ছা, আমরা যারা পাঠদান করছি না, সরাসরি স্কুলের সাথে জড়িত না, অর্থাৎ আমরা শিক্ষক না সরাসরি স্কুলের সাথে, আমরা কি করব? টেক্সট বই ওপেন করব। হ্যাঁ, আমার হচ্ছে এই 5 মিনিট পরে যখন ক্লাসটা শেষ হয়ে যাবে, আমি পরে আবার আপনাদেরকে জয়েন করতে বলবো, সেখানে আমি টেক্সট বই ওপেন করে শিখন ফল নিয়ে একটু ডিসকাস করব। শিখন ফল, শিখন ফলের ইংরেজি কি? প্যারালাল শব্দ হচ্ছে লার্নিং আউটকাম। লার্নিং আউটকাম নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ একটা অধ্যায় থেকে কি কি জ্ঞান, কি দক্ষতা এবং কি মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি অর্জন করবে, সেটা কি বুদ্ধিবৃত্তিক হবে নাকি মনোপেশিজ হবে নাকি আবেগীয় হবে, অর্থাৎ কগনিটিভ হবে নাকি এফেক্টিভ হবে নাকি সাইকোমোটর হবে, সিএপি। আচ্ছা, কগনিটিভ হবে নাকি এফেক্টিভ হবে নাকি সাইকোমোটর হবে, PSY। তিনটা ডোমেইনের কথা আমরা জানলাম, তিনটা ডোমেইন বা তিনটা ক্ষেত্র সম্পর্কে আলোচনা আছে, শিখন ফলের সাথে তিনটি ক্ষেত্র আলোচনা আছে, এবং ঠিক এই কথাটিও এই যে আমাদের শিক্ষাক্রমের মধ্যে বলা আছে, ঠিক এই বিষয়টাও শিক্ষাক্রমের মধ্যে বলা আছে। আমি আপনাকে আমাদের মডিউলটা, যে আমরা যেই পৃষ্ঠায় আছি এখন, অষ্টম পৃষ্ঠা, নবম পৃষ্ঠায় আছি, একটু নিচের দিকে যাচ্ছি, আমি নিচের দিকে আপনাদেরকে দেখাই যে শিখন ক্রম, সরি, শিখন ফল সম্পর্কে কত সুন্দর সুন্দর আলোচনা আছে। শিখন ফল, শিখন ফলটা কি? শিখন ফলটা কি? আচ্ছা, ধরুন আমি কোথাও কোনো একটা ভালো দাওয়াতে গেলাম, দাওয়াত থেকে আসলাম, আমাকে আপনি জিজ্ঞাসা করলেন যে আমি কি কি খেলাম, আমি বললাম যে ভাত খেয়ে আসছি। আপনি বললেন যে শুধু ভাত খাওয়ার জন্য কেউ দাওয়াতে যায়? অর্থাৎ আমি কয়েকটা জিনিস বলতে পারলাম না, অথবা আমি গিয়েছি ঠিকই কিন্তু আমি খেতে পারলাম না, হতে পারে যে আমি খাইনি। তাহলে একইভাবে আমি জাস্ট একটা উপমা বললাম। ধরুন আমি ক্লাসে পড়াচ্ছি, পড়াতে গিয়ে আমি যদি এমন হয় যে আমি শুধু কগনিটিভ ফোকাস করেছি, এফেক্টিভ এবং সাইকোমোটর উপেক্ষা করেছি, তাহলে কি হলো? বিষয়টা এরকম দাঁড়ালো যে আমি শুধু ভাত খেয়ে চলে আসলে যেমন হয়, আমরা যদি শুধু কগনিটিভ
শিখন ফল অর্জন করে ক্লাস থেকে বের হয়ে চলে আসি, তাহলে ঠিক ওইরকমই একটি উদাহরণ হলো আর কি। তাহলে আমরা কি করতে পারি, কগনিটিভ, অ্যাফেক্টিভ এবং সাইকোমোটর এই তিন ধরনের শিখন ফল আমরা অর্জন করে তারপরে বের হয়ে আসবো। তাহলে শিখন ফলটা কি জিনিস আমাদের মধ্যে আস্তে আস্তে কৌতূহল জাগ্রত হচ্ছে। টেক্সট বই ওপেন করে আপনাদেরকে দেখাবো যে আমাদের টেক্সট বইয়ে শিখন ফল যেগুলো লেখা থাকে সেগুলো কিন্তু মিক্স থাকে। ঠিক আমরা যেমন খাদ্য পিরামিড দেখেছি এবং দেখেছি যে খাদ্য পিরামিডের মধ্যে কি থাকে, যে সর্বরকম পুষ্টিকর খাবারের সমাহার থাকে সেখানে। হ্যাঁ, অর্থাৎ আমিষ, তারপরে আপনার বলেন না যেই সুষম খাদ্যর যেই সামগ্রী এবং যেই খাদ্য যে ইয়েটা আছে সেটা একটু বলেন দেখি, কি একজন কি কি খাবার থাকে সেখানে। স্যার, শর্করা জাতীয় খাদ্য থাকে, আমিষ জাতীয় খাদ্য থাকে, তারপর হচ্ছে স্নেহ জাতীয়, ভিটামিন হ্যাঁ, গুড গুড। জাতীয় খাবারের তালিকা থাকে। হ্যাঁ, গুড। এই যে ভারসাম্য, ব্যালেন্স ফুড করার জন্য বা ব্যালেন্স ভারসাম্যপূর্ণ খাবার গ্রহণের জন্য সবগুলো খেতে হয়, অনুরূপভাবে একটি কমপ্লিট ক্লাসের জন্য আমরা কি করব, শিখন ফল যেন এগুলো সবগুলো কাভার করে। তাহলে একটু আগে আমি যেমন বলেছি যে নলেজের মানে ভাষা ভাষা নলেজ থেকে নিয়ে শুরু করে মেটা কগনিটিভ পর্যন্ত যেমন নলেজ হয়, সিম্পল থেকে যেমন উচ্চ মাত্রার জ্ঞান হয়, এই যে এটা হলো সিম্পল থেকে কমপ্লেক্স থেকে মেটা কগনিটিভ পর্যন্ত যেমন হতে পারে, আবার কাভারেজের দিক থেকে কগনিটিভ ডোমেইন কাভার করবে, অ্যাফেক্টিভ ডোমেইন এবং সাইকোমোটর ডোমেইন, তিনটা জিনিস কাভার করতে হবে। তাহলে ক্লাস থেকে বের হওয়ার আগে, ক্লাসে প্রবেশের আগেই শিক্ষক কি করবে, শিখন ফল নির্ধারণ করবে যে আজকে আমি কগনিটিভ, অ্যাফেক্টিভ, সাইকোমোটর তিনটা জিনিস কাভার করব। হ্যাঁ, বুদ্ধিবৃত্তিক, মনোপেশিজ এবং আবেগীয় আমরা মুখস্থ করে ফেলি। কগনিটিভের বাংলা হচ্ছে বুদ্ধিবৃত্তিক, অ্যাফেক্টিভ হচ্ছে মনোপেশি আবেগীয়, আর সাইকোমোটর হচ্ছে মনোপেশিজ। সাইকোমোটর মনোপেশিজ, এফেক্টিভ আবেগীয়, কগনিটিভ বুদ্ধিবৃত্তিক, মুখস্থ করে ফেলি আমরা। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিক্ষাক্রমটা খুবই খুবই চমৎকার এবং সেখানে যথেষ্ট ভালো ভালো কথাবার্তা বলা আছে। তাহলে ঠিক এই মানে এই পরের অংশে, মানে আজকের এই ক্লাসের পরের পার্টে, এখনই আমাদের এই ক্লাসটি শেষ হচ্ছে না, মানে এটা জুমের টাইম শেষ হয়ে যাচ্ছে। এর পরের ধাপে আমরা এই শিক্ষার বৈশিষ্ট্যগুলো নিয়ে যেমন শেষ কথা বলবো, প্লাস এই যে আরো কিছু কথা আছে শিক্ষাক্রম নিয়ে, এবং হচ্ছে এই যে টেক্সট বই ওপেন করে আপনাদেরকে যেটা দেখাতে চেয়েছি সেটা দেখাবো, এবং খুব গুরুত্বপূর্ণ কিছু অংশ বাকি রয়ে গেছে সেগুলো নিয়ে একটু কথা হবে। আপনারা আবার সবাই কি করবেন, জয়েন করবেন। হ্যাঁ, সবাই জয়েন করবেন।